সন্ধ্যাবেলায় সারাদিনের কাজ মাত্র 2 ঘন্টায় শেষ করলাম, কারণ আজকে সারাটা দিন আমি আমার বাচ্চাটাকে সময় দিয়েছি। মাঝে মধ্যে চেষ্টা করি ওকে প্রপার সময় দেওয়ার জন্য, কারণ ওর যেহেতু কোনো সঙ্গী নেই, আমি কিন্তু ওর মা, ওর বেস্ট ফ্রেন্ড বলো, ওর সঙ্গী বলো, যাই বলো না কেন, তাই ওকে সঙ্গ দিতে যেয়ে আজকে সারাদিনে কিন্তু তেমন কোনো কাজ করিনি, তবে সন্ধ্যাবেলা সব কাজ গুছিয়ে নিয়েছি। আজকে ব্লগটা সেভাবে সাজিয়েছি, আশা করি সবার ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। সুরানিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করছি, কারণ সারাদিন দেখা যায় কি টুকটাক যাই কাজ করেছি, কাজ তো থাকবেই, ঘরের কাজ, কিন্তু ভিডিও একদমই করা হয়নি। তো ভাবলাম আজকে সন্ধ্যা থেকে প্রপার একটা ব্লগ যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, এই জন্যই করা। আর এই যে পিছনে আমার দুষ্টু প্রিন্সেসটা বসে আছে। মামি, তুমি কিছু বলতে চাও? একটু হাই বলে দাও। হাই বলবে না? ওকে। তো এখন হচ্ছে একটু নাস্তা খাবো, নাস্তা খেয়ে হচ্ছে রাতে টুকটাক রান্না বান্না আছে, কাজও আছে, সেগুলো শুরু করব। তো শুরু করার আগে ভাবলাম একটু কথা বলি তোমাদের সঙ্গে, এই জন্য। আর কয়েকদিন ধরে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো যাচ্ছে, বিশেষ করে এত বৃষ্টি মেঘলা ওয়েদার কিন্তু বেশ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে জানাতে পারো কমেন্ট করে। আর এই যে দুষ্টামি শুরু করে দিছে, দুষ্ট মানুষের যা অবস্থা। যাই হোক, তো বেশি সময় ওয়েস্ট করবো না, কারণ আজকে যেহেতু সারাদিন মানে কোনো ব্লগই করিনি, তো ভাবছি সন্ধ্যার পর থেকে একটা প্রপার ভিডিও যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর টুকটাক কাজও কিন্তু রয়েছে, সারাদিন তো গল্প সামনে এইসব কাজ আমাদের থাকেই, মানে চলতেই থাকে। আর আমার বেবির জন্য আজকে স্পেশাল একটা জিনিস বানাবো, তো তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে, এটার জন্য ক্যামেরার সামনে আসা। তো ঠিক আছে, আমরা স্টার্ট করছি, আর তোমরাও দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে যেও। 1 মিনিটের জন্য গিয়েছি, এই হচ্ছে অবস্থা, মানে দুধ পড়ে একদম এতক্ষণ কিন্তু দাঁড়াইছিলাম রান্না করে, বাট একটুও পড়েনি, একটা ফোঁটাও পড়েনি। মানে আমার জানি না আমার ক্ষেত্রে এরকম হয় কি না, হয়তো বা সবার ক্ষেত্রে এরকম হয়, বা আমার ক্ষেত্রে মনে হয় একটু বেশি হয়। আমি মানে এই দুধটা গরম করতে গেলে এরকম হবেই, পড়েই যাবে, সেটা যে কোনো কারণে হোক, অন্যদিকে তাকাই বা কোনো কাজ করি না কেন। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, বেবিকে হরলিক্স খাওয়াবো, এই জন্য দুধ গরম করছি। আর এই তো পাশের চুলাতে হচ্ছে চা বানাচ্ছি। আর আজকে ব্লগটা কিন্তু আমি এই তো সন্ধ্যা থেকে শুরু করেছি। তো এই তো চা বানাচ্ছি, আর দুধ মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন নাস্তাটা রেডি করে তারপর হচ্ছে সন্ধ্যা নাস্তাটা করে নেব, এখনো কিছু খাওয়া হয়নি সন্ধ্যা পরে। আমার প্রিন্সেস 2 দিন ধরেই হচ্ছে খিচুড়ি খেতে যাচ্ছে, খিচুড়ি বলতে হচ্ছে বিরিয়ানি। তো তো বিরিয়ানি বলতে পারে না, বলে হচ্ছে গরুর মাংস দিয়ে খিচুড়ি পাকাতে আর কি। মানে ওর কিছু কিছু শব্দ আছে যেগুলো শুধু আমি বুঝি, ওর বাবা বুঝে। তো আজকে যেহেতু ওয়েদারটা অনেক বেশি ভালো, অনেক বৃষ্টি হয়েছে সারাদিন, তোমরা সবাই জানো। তো রাতে ভাবলাম একটু খিচুড়ি পাকাই। গরুর মাংস কিন্তু ভিজিয়ে রাখছি। তো নর্মালি হচ্ছে আমার বেবি কিন্তু পোলাও চালের খিচুড়িটা বেশি পছন্দ করে, বাট পোলাও চাল কিন্তু নাই আমার বাসায় আজকে, মানে যতটুকু আছে তো ওটা দিয়ে হচ্ছে ওর হবে, বা একটুখানি চাল আছে আর কি, হবে না রান্না। তো এই জন্য অপেক্ষা করতেছি যে একদম সন্ধ্যার নাস্তাটা করে দেন হচ্ছে রান্না বসাবো। তো এই তো চাটা কিন্তু হয়ে গিয়েছে আমার, একটু ছেঁকে নেব। আর আমি যেটা হাত দিয়ে ভিডিও করছি, তাই কিন্তু হচ্ছে আরেক হাত, মানে এক হাত দিয়ে কাজ করছি, আরেক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি। কারণ হচ্ছে ট্রাইপডে রাখা হয়নি মোবাইলটা, যেহেতু নাস্তা বানাচ্ছি তাই আর রিস্ক নেইনি। তো এখন হচ্ছে ফুল ফিল নাস্তাটা করে নেব। তোমার দুধ নিয়েছি, এটা হচ্ছে আমার বেবির হরলিক্স দুধ। আর এই তো নাস্তা রেডি হয়ে গিয়েছে, আর এই হচ্ছে আমার ফেভারিট চা। আর ও দুধ কিন্তু চামচ দিয়ে খেতেই পছন্দ করে, তাই আমি চামচ নিয়েছি, মানে ওকে দুধ খাওয়ানোর জন্য। তো এই তো এখন হচ্ছে আমরা মা মেয়ে বিছনায় বসে বসে নাস্তা করব। তো এই তো আমরা কিন্তু বেডের মধ্যেই নর্মালি বেশি খাওয়া হয় আমাদের, এই তো চলে আসছি বেডের মধ্যে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার বেবি খাবে, তাই না? এটা আমার মামি খাবে। ওকে, তুমি নাও নাও, কোনটা খাবে নাও। গুড গার্ল। আচ্ছা, এখন নাস্তা খেয়ে তারপরে হচ্ছে খিচুড়ি রান্না বসাবো। ও সন্ধ্যার নাস্তা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে এগুলো ওয়াশ করবো, দেন হচ্ছে রান্না বান্না করবো। তো এই তো মাংসটা কিন্তু এই তো ছুটে গিয়েছে, এখন এটাকে আমি পরিষ্কার করে নেব, ধুয়ে নিব, ধুয়ে তারপরে হচ্ছে রান্না বান্না কাজ শুরু করব। তার আগে হচ্ছে পেঁয়াজ রসুন টসুন যা লাগে আমি সব কিছু কেটে নিব। তো এই যে মাংসগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, আমি ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে।
যেহেতু খিচুড়ি বানাবো তো আর পিসগুলো বড় রাখিনি। আদা রসুন পেস্ট আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আসলে আমি সব কিছু পরিমাণ মতোই দিয়ে রান্না করি, মানে হয় না যে মেপে টেপে, ওইভাবে তো আসলে করা হয় না। তো আমি এই তো 2 চামচের মতো দিয়েছি, মানে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, যদি চামচের হিসাবে বলি। যেহেতু খিচুড়ি একটু মশলা কিন্তু বেশি দিলে ভালো লাগে, আবার অতিরিক্ত বেশিও কিন্তু ভালো নয়, তাহলে কিন্তু গন্ধ আসবে আদা রসুনের। তো যাই হোক, এখন হচ্ছে লবণ দিয়ে দিব আমি যতটুকু লাগবে পরিমাণ মতো। তারপরে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিব। অ্যাকচুয়ালি চেয়েছিলাম পোলাও চাল দিয়ে রান্না করতে, তো নিজের বাবার আসতে একটু লেট হবে। আর যেহেতু মানে এখন একদম সন্ধ্যার পরেই তো নাস্তা খেয়ে রান্না বসাইছি, তো আরও দেরি করলে কিন্তু পরে দেখা যায় বাচ্চাকে খাওয়াতে পারবো না, ও ঘুমিয়ে পড়বে। তো এটার জন্যই হচ্ছে এখন তড়িঘড়ি করে রান্না করা। আর জিরার গুঁড়া অল্পই আছে, যা আছে লেগে যাবে। অ্যাকচুয়ালি জিরার গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে, করতে হবে। নর্মালি হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়াটা অনেক বেশি খেয়ে থাকি, তো ওটা শেষ হয়ে গিয়েছে আপাতত। আজকে ভাবছি করব, কিন্তু ভুলে গিয়েছিলাম। যাই হোক, রাতে হয়তো করে রাখবো, কারণ একসাথে অনেকগুলো করে রাখলে কাজটা সহজ হয়ে যায়। আর মরিচের পরিমাণ একদমই সামান্য দিব, যেহেতু আমার বেবিটা ছোট, ও খাবে, তাই গুঁড়া মরিচ একদমই সামান্য দিয়েছি। অ্যাকচুয়ালি গুঁড়া মরিচটা আমি সবসময় অ্যাভয়েড করি, বাট মাঝে মধ্যে একটু দিলে দেখা দেখি কালারটা সুন্দর আসে বা খেতেও ভালো লাগে, তো আর কি এর জন্য দেওয়া। এখন হচ্ছে আমি দারচিনি এলাচ একটু ধুয়ে নিই, কারণ যতই হোক বাইরে থেকে কিনে আনা, যেহেতু ময়লা থাকতেই পারে। তো আমি একটু যে ওয়াশ করে দিয়ে দিলাম। আর এলাচ আরও 2 টুকরা দিব, মাত্র 1 টুকরা দিয়েছি। আর 2-3 টুকরা হচ্ছে লবঙ্গ দিয়ে দিব। নর্মালি আমি কিন্তু এইভাবেই রান্না করি, তো আমার মনে হয় এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। যাই হোক, আর কিছুই দিতে হবে না, এখন জাস্ট শুধু তেল দিয়ে দিব, রান্নার তেল। তো এই তো পরিমাণ মতো দিয়ে দিলাম রান্নার তেল। এখন হচ্ছে সবগুলাকে ভালো করে হাতে মেখে নেবো। ও আচ্ছা আচ্ছা, পেঁয়াজ দিতে ভুলে গিয়েছি না, একটু পেঁয়াজ দিয়ে নিই এটার সঙ্গে। মাঝে মধ্যেই না এরকম হয়ে যায় আমার, উল্টা পাল্টা হয়ে যায় রান্না করতে গেলে। যাই হোক, কোনো ব্যাপার না। তো এখন হচ্ছে এটাকে আমি ভালো করে মেখে নেব হাতে। নর্মালি কিন্তু গরুর মাংসটা না হাতে মেখে রান্না করলে বেশি ভালো লাগে, আর যেহেতু আমি খিচুড়ি রান্না করব, তো এটার জন্য একবারই বড় একটা হাঁড়িতে বসিয়েছি। মাম্মি, মাম্মা পেঁয়াজ তো আমি যে সব রান্না করে ফেলতেছি মা। আচ্ছা, তোমার লাগবে? মা কেটে দিচ্ছি, দাঁড়াও। তুমি খেলতে থাকো, মাম্মি কাজটা করে নেই। এই যে দেখো, মাম্মির হাতে মশলা লেগে আছে, দেখো। ওয়াশ করতে হবে, হ্যাঁ? ওকে পাখি, রাগ করে না। পানি ছিচ্ছি হবে না, মা হাতটা ওয়াশ করে নেই। তো এই তো হাত ধুয়ে একটু পানি দিয়ে দিব, খুব বেশি না, জাস্ট অল্প একদম। আর এই পানিতে কিন্তু কষানো হয়ে যাবে। বেলাও হচ্ছে লাইনের গ্যাসের এই অবস্থা, মানে রাতের বেলাও লাইনের গ্যাস নেই, কি আর করবো। যাই হোক, এখন ঢেকে দিব। এই বছর পুরাটা, মানে কি বলবো, সারাটা মাস কিন্তু আমি সিলিন্ডারেতেই রান্না করে খাই, কারণ গ্যাস থাকে না এটার জন্য। আর আমার বেবিকে যেহেতু আমি বাসি খাবার দিই না, তো এটার জন্য দেখা যায় দুপুরেও রান্না করতে হয়, আমার সকালেও নাস্তা বানাতে হয়, সব কিন্তু সিলিন্ডারেই করি। তো যাই হোক, এটা ধীরে সুস্থ হতে থাকুক, কারণ দেখো এখনো গরমও হয়নি, হতে থাকুক। আর এদিকে আমি অন্যান্য কাজগুলোও করে নিই, দেখি কি অবস্থা হলো। মোটামুটি একটু গ্যাস বাঁচতে, যাই হোক আমার রান্নাটা বোধহয় হয়ে যাবে আজকে। একদিন ভেবেছি গরুর মাংস ঝুরা ভুনা রান্না করব, ওটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে, মজা হয়। নেড়ে চেড়ে কষিয়ে নিই ভালো করে মাংসটা। এই মাংস না
অন্য অন্য সময়ে মানে কিনে আনা বাজার থেকে মাংসের থেকে আমার মনে হয় খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। ওই বাবা লাগছিল। কষানো হয়ে গেলে কিন্তু আমি চাল ডাল ধুয়ে রাখছি আগেই, ওইগুলো দিয়ে দিব। এই তো এদিকে কিন্তু ধোয়াই আছে, চাল ডাল ধুয়ে রাখছি। তো মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হলে কষানো হলে দিয়ে দিব। কি অবস্থা দেখে নিই একটু। কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা। আসলে কাঁচামরিচটা আগে দেওয়া হয় না কেন, বাবু তো খায়। তো অনেক সময় হয় কি কাঁচামরিচটা গলে গেলে না, ওই ছোট মানুষ তো ঝাল হয়ে গেলে আর খেতে পারবে না, এটার জন্যই দেওয়া হয় না। তো মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি এখন চালটা দিয়ে দিব। চাল ডাল মেলানো যেটা আছে সেটাই দিয়ে দিব। আমি না কতগুলো মানে নর্মালি হচ্ছে কি, আমি যতটুকু ভাত রান্না করি রাতে লাগে ততটুকুই চাল নিচ্ছি, কিন্তু আমি যে খিচুড়ি পাকাবো, মাংস দিব, ডাল দিব, আরো বেড়ে যাবে, ওটা না আমার মাথায় ছিল না। তো মনে হচ্ছে অনেকগুলো খিচুড়ি হয়ে যাবে। আর আমার বেবি তো মানে অপশনাল। নর্মালি আমি আমার হাজবেন্ড আমরা কিন্তু খিচুড়ি ভীষণ পছন্দ করি, বৃষ্টি মানেই খিচুড়ি আমাদের বাসায়। কিন্তু তারপরে মনে হচ্ছে বেশি হয়ে যাবে, দেখা যাক, কিছু করার নেই, বেশি হয়ে গেলে রেখে দিব। গত 8 দিন ধরে আমার হেল্পিং হ্যান্ড যে উনি আসতেছে না, কি কারণে জানি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার মোবাইলও নাই, খোঁজ খবরও নিতে পারতেছি না। তো ভীষণ অসুবিধা হচ্ছে 8 দিন ধরে একা একা সব মানে সংসার সামলিয়ে কাজ করতে। তো গত বৃহস্পতিবার থেকে মানে লাস্ট আসছে, তারপর আর আসেনি। একটা সপ্তাহ অপেক্ষা করলাম যে কেন আসে না, আর খোঁজ নেওয়ার একটু পাচ্ছি না। মানে যে ঠিক করে দিচ্ছে ওনার সঙ্গে কথা বললাম, উনি বললো উনি নাকি কিছুই জানে না। তো দেখা যাক, 2-1 দিনের মধ্যে অন্য কাউকে রেখে নিবো যদি না আসে। কি আর করবো, কতদিন অপেক্ষা করবো। তো এই তো কষানো হয়ে গিয়েছে চালটা, আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো, দিচ্ছি যতটুকু লাগবে। মনে হয় আর লাগবে না, এটাতেই হয়ে যাবে। তো হতে থাকুক, ঢেকে দিই। কিন্তু একটু নেড়ে চেড়ে দেই, তো হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আবার কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে বাইরে, আর এদিকে কিন্তু আমার খিচুড়ি রান্নাও হচ্ছে। তো বেশ ভালোই কিন্তু লাগছে, তাই না? বৃষ্টির মধ্যে খিচুড়ি একদম জমে যাবে কিন্তু। আর এদিকে কিন্তু আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ রাখলে কিন্তু হয়ে যাবে। খিচুড়ি কিন্তু অনেক আগেই রান্না হয়ে গিয়েছে আমার। তো একটু মন খারাপ ছিল, মাঝখানে আমার হাজবেন্ড আসছে কিছু ব্যাপারে, তো এটার জন্য দেখা যায় মাঝখানে আর ভিডিও নেওয়া হয়নি। এখন হচ্ছে তো আমার বেবিকে খাওয়াবো, ওই জন্য একটু উঠে নিতেছি। ও কিন্তু এতটুকুই বেশি, এর চেয়ে বেশি আর খাবে না। তো এই তো ওর জন্য নিয়ে যাচ্ছি, ওরে খাওয়াবো। তো এখন হচ্ছে তো কেক বানানোর কাজ কিন্তু শুরু করে দিয়েছি। হচ্ছে আমি এটার মধ্যে ছাঁকনিতে যে মানে চালগুলো ছাঁকনিতে করে নিব আর কি, একটু চেলে নিব, এটার জন্য ছাঁকনিটা নিয়ে আসছি। কারণ হচ্ছে আমার জালি দুইটা যে দুইটাই উঠানো আছে, আর একটা নিচে আছে, ওইটা আবার বিশাল বড় সাইজ। তো এই জন্য ভাবলাম এটাতেই হয়ে যাবে আর কি। এই তো যেহেতু আমি 3টা ডিম দিয়ে বানাবো, এখানে হচ্ছে হাফ কাপ নিয়েছি, আর নিব হচ্ছে 1/3 কাপ, তাহলেই হয়ে যাবে। এই তো 1/3 কাপ। তো হচ্ছে চেলে নিব এটা আমি। তার আগে হচ্ছে আমি হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিব, এই যে বেকিং পাউডার দিয়ে দিলাম। আর হচ্ছে সামান্য পরিমাণ খাবার সোডা দিব। আসলে আমি যেভাবে বানাই সেভাবে কিন্তু দেখাচ্ছি, আমার কেক কিন্তু পারফেক্ট হয়। তো এটার জন্য তোমাদের ওইভাবেই কিন্তু দেখাই। এই যে 1 চিমটি পরিমাণ হচ্ছে বেকিং সোডা, এর বেশি কিন্তু লাগবে না। 1 টেবিল চামচের মতো, এই যে এতটুকু,
1 টেবিল চামচ না, সরি, মানে 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম, এটা ব্যালেন্সের জন্য। তো এখন হচ্ছে আমি পুরাটাই কিন্তু চেলে নেব। মানে আলসামির কারণে আমি হচ্ছে চালনিটা বের করিনি। এখন হচ্ছে ছাঁকনি দিয়ে ছাঁকতে কতক্ষণ যে লাগবে আল্লাহ জানে। যাই হোক, তো এই তো একটু সময় লাগলো, বাট আমার কিন্তু হয়ে গিয়েছে মোটামুটি। আসলে আজকাল কেকটা মানে ফুলবে কি না আমি খুব কনফিউশনে আছি। সেটার কারণ হচ্ছে, এই তো সুজিগুলো ফেলে দিব, সেটার কারণ হচ্ছে আমার যেই কেক বানাতে যে আটাটা নিয়েছি নর্মালি, তো ওটা হচ্ছে বেশ কিছুদিন আগে আনা, কিন্তু খোলা হয়নি। তো নর্মালি হচ্ছে দেখা যায় 1 মাস প্লাস যদি হয়ে যায় তাহলে কিন্তু সেই আটা দিয়ে বা ময়দা যাই বলো না কেন কেক না করেই ভালো, কারণ তাহলে কেক ওই রকম ফুলে না। তো দেখা যাক আজকে আমার কেকটা কেমন হয়। আমি একটু বাটিটা চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ মা, হয়েছে। তো একটু বাটি চেঞ্জ করে নিয়েছি, আলাদা থাকো। আর এই যে ডিম নিয়ে নিয়েছি 3টা। এখন ডিমগুলো হচ্ছে ভেঙে নেব, এই বাটিতেই নিব। না মা, এত তাড়াতাড়ি কি হয়ে যায়? মাত্র তো শুরু করলাম। লাস্ট যেবার কেক বানাইছি, তো হচ্ছে ডিমগুলো আমি এইভাবে ভেঙে ভেঙে নেওয়ার সময় কিন্তু একটা ডিম পচা ছিল। আর ওই পচা ডিমের কারণে কিন্তু আমার ভালো ডিমটাও নষ্ট হয়ে গেছে, মানে ওটাও ফেলে দিতে হয়েছে। ইনশাল্লাহ দেখা যাক, আজকে ডিমগুলো মনে হয় ভালোই হবে। আমার মেয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড, কারণ অনেকদিন ধরে ওকে কেক বানাই দিব দিব করে দেওয়া হচ্ছে না গরমের কারণে। তো এই তো আজকে ফাইনালি করতেছি। আর এখানে ডিমগুলো এখন হচ্ছে আমি বিট করে নেব। এই তো সব কিছু নিয়ে নিয়েছি, এখন শুধু বিট করব, মানে আমি রুমে যেয়ে করব, কারণ আমার ডাইনিংয়ে যে লাইন আছে ওইটা দিয়ে করা সম্ভব না। কারণ আমার তারটা যেহেতু ছোট, এটা তারটা কিন্তু খুবই ছোট, আর লাইনটা উপরে, তো ওখানে করতে পারবো না আসলে। এই জন্য রুমে নিয়ে মাল্টিপ্লাগ জয়েন দিয়ে তারপর করব, মানে নিচে বসে আর কি, ডাইনিংয়ের নিচে বসবো এটার জন্য। তো ডাইনিং রুমে এই যে মাল্টিপ্লাগ সেট করে এখানে বসে বসছি, মানে আর বেডরুমে ঢুকি নাই। তো ডাইনিং থেকেই করবো। বিসমিল্লাহ। তো এখান থেকে আমি সাউন্ডটা মিউট করে দিলাম, ভয়েস ওভার করে দিচ্ছি, কারণ হচ্ছে যে পরিমাণ শব্দ হয় মেশিনে বুঝতে পারছো তোমরা। আর আমি যে 1/2 কাপ চিনি নিয়েছিলাম, তো ওটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। আমি জানি না এই পর্যায়ে কি কেউ আমার ভিডিওটা তোমরা দেখছো কিনা, যদি দেখে থাকো তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ওই 1/2 কাপ চিনি কিন্তু আমি 2বার দিয়ে নিয়েছি, মানে একবারে দেইনি, অর্ধেক অর্ধেক করে 2বার দিয়ে এই তো বিটার দিয়ে কিন্তু বিট করে নিচ্ছি। ডিমের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন মোটামুটি কিন্তু ডিমের ফর্মটা রেডি হয়ে যাবে। আর এটা যেহেতু স্পুন কেক, এটার মধ্যে কিন্তু খুব একটা তেল দিতে হবে না, 2 টেবিল চামচের মতো তেল আমি অ্যাড করে দিব। আর হচ্ছে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স ওটা দিয়ে দিব। তো ওটা কিন্তু আমি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে শুকনো উপকরণ যে ওইগুলো হচ্ছে মিশিয়ে নিলে কিন্তু আমার বেটারটা একদম রেডি হয়ে যাবে। শুকনো উপকরণও আমি 2বারে মিশিয়ে নিব, মানে একবারে মেশাবো না, তাহলে অনেক সময় দেখা যায় কি ডিমের যেই আমি ম্যারাংটা করেছি বা বেটার বলতে পারো যেটাই বলো, তো এটা কিন্তু নষ্ট হয়ে যায়, ফোমটা বসে যায়। তো ব্যাটারটা ঠিক রাখার জন্য একটু আস্তে আস্তে করলেই একদম পারফেক্ট হবে। তো বাকিটা হচ্ছে আমি এই তো অফ ক্যামেরায় কিন্তু করে নিচ্ছি। সো এই পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যেই মোল্ডে বেক করব ওই মোল্ডে একটা মানে কাগজ বিছিয়ে নিব, মানে বেকিং পেপারে বলতে পারো। তো আগে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি বাটির মধ্যে, দেন হচ্ছে পেপারটা বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে যেই বেটারটা বানিয়েছি পুরো বেটারটা হচ্ছে এটার মধ্যে ঢেলে নিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি এটা একটু উপর থেকে ঢালছি যাতে কোনো বাবলস না থাকে, মানে মিশে যায়, পুরো বেটারটা একদম বসে যায়, এটার জন্য একটু এই প্রসেসে করা আর কি। আর আমি যে ক্রিমটা কিনেছিলাম তো ওটা তো ফ্রিজে রয়েছে, প্রায় 1.5 মাস আগে কিনেছি। তো আমার মনে হয় আমি যতটুকু শুনেছি 2 মাসের মধ্যে কেকের ক্রিমটা শেষ করা উচিত, যদিও ডেট অনেক দিন থাকে, বাট 2 মাসের মধ্যেই খেলে ভালো, তাই আর কি করছি। আর বেবি অনেক দিন ধরে বলতেছিল কেক খাবে, গরমের কারণে করে দিচ্ছিলাম না। এই তো আমি যেহেতু সবসময় চুলায় বেক করি, তো চুলাতে কিন্তু বসিয়ে দিয়েছি। আর একটা কাঠি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দেবো, কারণ একটু মানে কেকের ভিতর হচ্ছে ছোট ছোট বাবলস আছে যাতে ওইগুলো বের হয়ে যায়। আর এভাবে একটু নেড়ে দিলে কিন্তু কেকের নিচটা একদম প্লেন হয়, আসলে উঁচু নিচু হয় না। তো দেখা যাক আজকে কেকটা কেমন হবে। আজ পর্যন্ত কখনো কিন্তু মানে কেক বানিয়ে আমি ফেল হইনি, সবসময় পারফেক্ট হয়েছে। তো আজকেটা যেটা বলছিলাম যে আটার একটা বিষয় ছিল 1 মাস আগে আনা, তো হবে কি না আমি জানি না, দেখা যাক কতটুকু হয়। ইনশাল্লাহ কেক হবে, তো একটু কম ফুলবে সেটা আমি বুঝতে পারছি, কারণ আটাটা বা ময়দা যেটাই বলো না কেন এটা একটু ফ্রেশ থাকলে সমস্যা নেই। আমি যদি 1 মাস আগে এনেছি, তো এনে কিন্তু আমি খুলে আবার মুখটা বন্ধ করেও রেখেছি, কিন্তু তারপরে কিন্তু খোলা হয়েছে।
তো এই তো 30 মিনিট পরে দেখো আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই তো আমি ধরেই কিন্তু বুঝে গিয়েছি হয়ে গিয়েছে। তবে দেখে মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েছে, তবে একটু কম ফুলেছে। এখন হচ্ছে এটাকে একটু ঠান্ডা করে নিব, মানে ডাইনিংয়ে রেখে আসি। আর এদিকে হচ্ছে আমি ক্রিমটা বানিয়ে ফেলবো। তো ডিপ ফ্রিজে যেহেতু ক্রিমটা ছিল আমি কিন্তু বের করে নিয়েছি, যে হালকা মানে না খুললে তো আর ক্রিমটা সেট করতে পারবো না, এটার জন্য। তো ক্রিমের প্যাকটা খুলে কিন্তু আমি পুরাই শকড হয়ে গিয়েছি। দেখো পানি পানি হয়ে গিয়েছে ক্রিমটা। তো আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম যে এটা দিয়ে আসলে ডেকোরেশন হবে কি না। তো ভাবলাম ঠিক আছে যতটুকু ক্রিম ছিল পুরাটাই নিয়ে নেই, মানে একটু বেশি হয়ে যাবে আমার কেকের জন্য ক্রিম, কিন্তু এটা রাখলে পরবর্তীতে আর ভালো থাকবে না। তো আমি তো ভয় আছি আজকে হবে কিনা, দেখা যাক কি পরিমাণ লিকুইড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো। যদিও আমি বাটি বিটারে কাটা আগেই কিন্তু ফ্রিজে রেখে নিয়েছিলাম। আর আমি যেহেতু ট্রপিক্যাল ক্রিমটা সবসময় ব্যবহার করি, এটা কিন্তু আমার 5 থেকে 7 মিনিটের বেশি লাগে না বিট করতে। তো এটা আমি অলরেডি 20 মিনিট 25 মিনিট বিট করার পরেও কিন্তু আমার পারফেক্ট হচ্ছিল না, কিছুতেই মানে স্টেপ হচ্ছিল না। মানে লাস্ট আমি ধৈর্য হারা হয়ে গিয়েছি, যেমন হয়েছে ওইভাবে ডেকোরেশন করব, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ড চলে আসছে। তো দেখা যায় বেবির ঘুমের টাইম হয়ে যাবে, সব কিছু মিলে না অনেকটা সময় চলে যাচ্ছে। আর এতক্ষণ ক্রিম বিট করা পরে ক্রিম হচ্ছিল না, মনটাই খারাপ হয়ে গেল। তো যাই হোক আমি কেকটা হচ্ছে আনমোল্ড করে নিচ্ছি। মন খারাপ করলে তো চলবে না, যেহেতু বেবি আছে ছোট, আর ও মন খারাপ করবে আমি যদি বলি হবে না। তো এটা দিয়েই যেমনি হোক ডেকোরেশন করে দিব, যাতে আমার বেবি একটু খুশি থাকে। তো এই তো আমি পেপারটা সরিয়ে নিয়েছি, দেখো কেকটা কত পারফেক্ট হয়েছে, একদম আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই কিন্তু হয়েছে। এখন হচ্ছে একটা ব্রেড নাইফ দিয়ে আমি মানে 3টা স্লাইস করে নিব, কারণ আমার বেবি যেহেতু ক্রিম পছন্দ করে এই জন্য হচ্ছে একটু মানে বেশি ক্রিম যাতে দিতে পারি 3টা স্লাইস করলে। তো আমি কিন্তু এই তো স্লাইস করে নিয়েছি, আর আরেকটা স্লাইস করব, একটু পাতলা পাতলা হবে, তো ব্যাপার না, 2টা করলেও হতো। তো এইটা যেটা বললাম একটু ক্রিমের পরিমাণ যেন বেশি দিতে পারি। আর এদিকে কিন্তু আমার ক্রিমটা একদম স্টিভ হয়নি, একদম কেমন যেন একটু লিকুইডই, একদম লিকুইডও বলা যাবে না, মানে কেমন যেন একটা ইয়ে আসছে স্ট্রাকচার, আমি আসলে বুঝাইতে পারতেছি না। যাই হোক, তো মন মতো আর কি হয়নি, এটা হচ্ছে কথা। এই দেখো ক্রিমের এটা স্ট্রাকচারটা মানে পাতলা পাতলা একটা স্ট্রাকচার, মনে হচ্ছে এটার মধ্যে হচ্ছে আটা ময়দা সুজি দিলে একটু ঘন হতো, বিষয়টা এরকম। তো যাই হোক এদিকে হচ্ছে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি আমি প্রথম লেয়ারটা দিয়ে, তারপরে হচ্ছে সুগার সিরাপ পুরো কেকে দিব, যেহেতু এটা স্পুন কেক, আর যদি সুগার সিরাপ না দিই তাহলে কিন্তু এটা গলা আটকে যাবে, খাওয়া যাবে না। আর এই তো ক্রিমের অবস্থা হচ্ছে এরকম, আমি জানি না এটা দিয়ে আসলে ডেকোরেশন করতে পারবো কিনা, মনে হয় না করা যাবে, কারণ কোনো নজল দিয়েই খুব ভালো করে এটা বের হবে না। তো আমি এটা যখন লাগাচ্ছিলাম আর ভাবছিলাম যে আসলে এটা কিভাবে কি করব, যদি একটুও ফুলটুল কিছু না দেই তাহলে আমার বেবির মনটাই খারাপ হয়ে যাবে। আর এটা দিয়ে হচ্ছে আমি মানে প্লেট নাইফ দিয়ে যে একটু সেটিং করব সেটাও কিন্তু পারছিলাম না, উঠে উঠে আসছিল। আর ক্রিমের ডেট কিন্তু এখন 1 বছর আছে, কিন্তু ওই তো খোলা ছিল, এটার জন্য হচ্ছে এই অবস্থা। যাই হোক আমি দ্বিতীয় লেয়ারটাও দিয়ে নিচ্ছি, এটাও কিন্তু সেমভাবে সুগার সিরাপ দিয়ে আবার ক্রিম দিয়ে হচ্ছে কোট করে নেব। তো যেহেতু 3টা লেয়ার 2টা বসিয়েছি, আরেকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, একবারে ওটাও কিন্তু দিয়ে নিয়েছি, কারণ ক্রিমের অবস্থা এদিকে খারাপ হয়ে যাচ্ছে আর আমারও টেনশন বেড়ে যাচ্ছে। আর তাড়াহুড়ার কারণে আমি এখানে যেই কেকের তলার বোর্ডটাও কিন্তু ছোটো নিয়েছি। যাই হোক এটা হচ্ছে একটা পাইপিং ব্যাগ দিয়ে এরকম ডট ডট দিয়ে দিয়েছিলাম, কারণ কোনো ডিজাইন হচ্ছিল না এটার মধ্যে। আর আমার বেবির আবদার ছিল যাতে একটু নাম লিখে দেই, তো নামটাও খুব কষ্ট করে লিখেছি। এটাই হচ্ছে আজকে কেকের ডেকোরেশন, কেমন হয়েছে জানাতে ভুলো না। শেষ পর্যন্ত আমার বাচ্চাটাকে খুশি করতে পেরেছি, এটাই অনেক। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ সবাইকে।